যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। সকালে প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এই চুক্তি বিশ্বের ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষণ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করায় রপ্তানিতে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশাবাদ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের অনেক বড় কোনো অর্জন না থাকলেও স্বৈরশাসনের ধ্বংসস্তূপ থেকে একটি ধারায় তারা দেশকে নিয়ে আসতে পেরেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনীতিতে বিভিন্ন মত পথ থাকবেই, তবে বিভাজনের সুযোগ নিয়ে ফ্যাসিবাদ ফেরার কোনো শঙ্কা নেই। ৫ই আগস্ট পরবর্তী সময়ে রাজনীতিতে ডানপন্থীদের উত্থানকে উদ্বেগের বলেও মনে করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। গণ অভ্যুত্থানের ১ বছর অতিক্রান্ত সময়কে দোদুল্যমান সময় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ বিতাড়িত হবার বর্ষপূর্তিতে এসে দেশ ভঙ্গুর অবস্থা কাটিয়ে অনেকটা ঘুরে দাঁড়াবার চেষ্টায় রয়েছে। সব দিক থেকে হিসাব করলে আমি যেটা মনে করি যে এই ১ বছরে যতটুকু তারা পেরেছে, ক্ষতি যা হয়েছিল সেই তুলনায় এটা হয়তো বা অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারেনি, কিন্তু অ্যাচিভমেন্টটা কমও নয়। একটা ধারাতে ট্র্যাকে তারা নিয়ে আসতে পেরেছে। কোনো বিভাজনকে পুঁজি করে ফ্যাসিবাদ ফিরবে এমনটা বিশ্বাস করেন না বিএনপি মহাসচিব। জনগণ তাদেরকে আপনার পরিত্যাগ করেছে। তারা যে দেশ থেকে পালিয়ে গেছে, কি জন্য পালিয়েছে? বাধ্য হয়ে তো পালিয়েছে। জনগণের উত্তাল রোষে টিকতে না পালিয়েছে। সুতরাং তারা জনগণ দ্বারা অলরেডি বিতাড়িত। আর না, আওয়ামী লীগ আর না, অর্থাৎ ফ্যাসিবাদ হাসিনা সরকার যার জন্য ফেরত আসতে না পারে। আর বাকি যেটা আপনারা দ্বিমত দেখছেন, এই দ্বিমতটা হচ্ছে আপনার গণতান্ত্রিক ব্যবস্থার নিয়ম। রাজনীতিতে ভিন্নমত থাকাটা স্বাভাবিক, যার একটি সীমারেখাও থাকতে হবে। কতগুলো বিষয় আছে যেখানে রাজনৈতিক দলগুলো তারা ভিন্নমত পোষণ করবে, এটাই তো স্বাভাবিক। এটা সমাধান কিভাবে হবে? আলোচনার মাধ্যমে যদি সমাধান হয়ে যায় তাহলে সবচেয়ে ভালো, যেটা চেষ্টা চলছে এখন। এটা হচ্ছে দ্য বেস্ট থিং। আর যদি না হয় তাহলে গো টু দ্য পিপল। আপনি ইলেকশনে যাবেন, ম্যানিফেস্টোতে নিয়ে আসবেন, সেই ইস্যুগুলো জনগণ ভোট দেবে। আপনাকে যদি ভোট দেয় আপনারটা থাকবে, আমাকে ভোট দিলে আমারটা থাকবে। ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে সাংবিধানিক সংস্কারের বিষয়ে মতানৈক্যকে ইতিবাচক হিসেবেই দেখেন বিএনপি মহাসচিব, তবে দক্ষিণপন্থীদের উত্থানকে দেখেন উদ্বেগের কারণ হিসেবে। আমিও মনে করি যে বাংলাদেশে আপনার এই প্রবণতা দেখা যাচ্ছে, কিছুটা রাইট পলিটিক্সের একটা উত্থানের মতো এটা দেখা যাচ্ছে। তো এটা আমরা খুব উদ্বিগ্ন এই কারণে যে এটা নেভার একটা দেশের জন্য খুব ভালো না। তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরই শরিকদের সাথে আসনের বিষয়গুলো আলোচনা শুরু হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের অনেকেই এখনও গ্রেফতার হয়নি উল্লেখ করে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই ২৪-এর গণ অভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক আলোচনা এবং বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব বলেন তিনি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। আওয়ামী ফ্যাসিস্টের দোসররা এখনও প্রশাসনের বিভিন্ন পদে আছেন দাবি করে তাদের না সরালে নানাভাবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। এ সময় দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা বইয়ের একাদশ ও দ্বাদশ খণ্ডের বাংলা ভার্সন এবং প্রথম থেকে দ্বাদশ খণ্ডের ইংরেজি ভার্সনের মোড়ক উন্মোচন এবং ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। শিক্ষক সহ নানা সংকটে জর্জরিত নওগাঁর পত্নীতলায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলটি, যেখানে শিক্ষক থাকার কথা ২৩ জন, আছে মাত্র ২ জন। এছাড়া অন্যান্য জনবলও সংকট। প্রতিষ্ঠার ৯ বছর পরও পুরোপুরি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ফলে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে ভর্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। নওগাঁর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলটিতে 10টি সাবজেক্ট রয়েছে।
প্রতি ব্যাচে 200 জন করে শিক্ষার্থী অধ্যয়ন করছেন। কিন্তু অবাক করার বিষয় হলো 2 জন শিক্ষক দিয়ে চলছে পুরো শিক্ষা প্রতিষ্ঠানটি, যেখানে কমপক্ষে 23 জন শিক্ষক থাকার কথা। তাই অধ্যক্ষ নিজেই ক্লাস নেন। 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স পড়ানো হচ্ছে, নেই পর্যাপ্ত ল্যাব সুবিধা। দীর্ঘদিন পরে নষ্ট হচ্ছে কম্পিউটার সহ অনেক যন্ত্রপাতি। অবকাঠামোগত নানা সমস্যায় প্রতিষ্ঠানটি অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তাই শিক্ষা জীবন নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। প্রপার যে ক্লাসগুলো হওয়ার কথা ছিল সেই ক্লাসগুলো আমাদের হচ্ছে না। প্র্যাকটিক্যালের জন্য যেগুলো হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট দরকার, এগুলো না থাকার কারণে আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা শিখতে পারছি না। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে ছাত্রছাত্রীদের জন্য আলাদা 2টি বড় হোস্টেল থাকলেও নেই কোনো ক্যান্টিনের সুবিধা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেই কোনো নিরাপত্তা প্রহরী। এখানে কোনো স্টাফ নেই। স্টাফ না থাকার কারণে কোনো নিরাপত্তা নেই। এখানে আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। আমাদের নিজেদের নিরাপত্তাতেই নিজেদের থাকতে হয়। তারপর খাওয়ার সমস্যা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানালেন, শিক্ষক জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও কোনো কাজ হয়নি। কোনো অফিস স্টাফ নাই, হোস্টেল নিরাপত্তা কর্মী, নাইট গার্ড, আয়াপ এসব নাই, নিয়োগ হয় নাই। জনবল নিয়োগ হলে এই প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলবে। জনবল নিয়োগের কার্যক্রম মন্ত্রণালয়ে চলমান। নওগাঁর পত্নীতলা উপজেলার নজিরপুর পৌরসভা এলাকায় 2016 সালে 23 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস। বাংলাদেশে বর্তমানে 16টি সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এবং 200টি বেসরকারি ম্যাটস রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। দেশের বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভোর 5টা থেকে দুপুরের মধ্যে ঢাকা, পাবনা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান উদযাপন উপলক্ষে সাইকেল র্যালি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে র্যালিটির উদ্বোধন করেন যুব ক্রীড়া সচিব মাহবুবুল আলম। র্যালিটি ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়ে মিরপুর রোড, সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দক্ষিণ সিটি কর্পোরেশনে গিয়ে শেষ হয়। এতে 190 প্রতিযোগী অংশগ্রহণ করেন। এবারে প্রতিপাদ্য সাইকেল চালান, সুস্থ থাকুন, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। র্যালিতে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া সহ অন্যান্যরা। 1 বছর আগে জুলাই আন্দোলনের এই দিনে ডিবিতে আটক থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে মুক্তি দিতে বাধ্য হয় আওয়ামী সরকার। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে হামলা চালায় পুলিশ। সমন্বয়করা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস চলতে থাকবে। 1 আগস্টকে 32 জুলাই হিসেবে গণনা শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে ফ্যাসিবাদী সরকার। আইনি প্রক্রিয়া শেষে 1 আগস্ট বিকেলে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সব হত্যার বিচার এবং চলমান সহিংসতা, গণগ্রেফতার আর হয়রানি বন্ধের দাবিতে রাজপথে নামেন শিক্ষক, আইনজীবী, শিল্পীরা সহ অভিভাবকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 9 দফা দাবি আদায়ে শুক্রবার জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সব ধর্মের উপাসনালয়ে প্রার্থনা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। দেশে চলমান সহিংসতা তদন্তে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেয় জাতিসংঘ। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা সাদিকুল হকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ পাওয়ার পর গত 17 জুলাই রাজধানীর উত্তরার বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাকে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে তদন্ত আদালত গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে গত 8 জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের
22 জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। ওই বৈঠকে সেনা কর্মকর্তা সাদিকুল হকের অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়। সেদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই বৈঠক হয়। এ সময় বিভিন্ন নাশকতা চালানোর প্রশিক্ষণ দেয়া হয় বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। পরিকল্পনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন রাজধানীতে এনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার। এ ঘটনায় ভাটার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মামলাটি এখন তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এখন তদন্ত চলমান, তদন্ত শেষে আমরা বলতে পারবো বিষয়টা পুরোপুরিভাবে। বাজারে হঠাৎ চড়ার ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে 15 টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে 135 টাকায় আর সাদা ডিম 125 টাকায়। ঊর্ধ্বমুখী মশলার দামও কেজিতে 120 টাকা বেড়ে আদার দাম উঠেছে 220 টাকা। 200 টাকার রসুন বিক্রি হচ্ছে 230 টাকা আর 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়। তবে কেজি প্রতি 100 টাকা কমেছে ট্যাংরা, পাবদা ও ইলিশে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। স্বস্তি নেই সবজির দামে। সেলিম মালিকের রিপোর্ট। বাজারে ডিমের সরবরাহে ঘাটতি নেই। ব্যবসায়ীরা বলছেন টাকা দিলেই মিলছে চাহিদা মতো ডিম, তারপরও দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে লাল ও সাদা ডিমে ডজনে বেড়েছে 15 টাকা। লাল ডিম ছিল 120 টাকা ডজন, 135 টাকা, আর সাদা ডিম ছিল 110 টাকা ডজন, সেটা এখন 125 টাকা। এদিকে নতুন করে নাম বাড়লেও মধ্যবিত্তের প্রায় সাধ্যের বাইরে ব্রয়লার ও সোনালিকা মুরগি। ব্রয়লার ভাই গ্যাসের সপ্তাহে ছিল 150 টাকা, এই সপ্তাহে 170 টাকা। সোনালী গ্যাসের সপ্তাহে ছিল 280 টাকা, এই সপ্তাহে 320 টাকা। হঠাৎ বেশ খানিকটা বেড়েছে মশলার দাম। কেজি প্রতি পেঁয়াজে বেড়েছে 10 টাকা, রসুনে 30 টাকা আর আদায় 120 টাকা। গ্যাসের সপ্তাহে পেঁয়াজ ছিল 60, এই সপ্তাহে 70, আদা ছিল 120-140, এই সপ্তাহে আদা 200-220। আর পেঁয়াজের দাম একটু বাড়ছে, রসুনের দাম একটু বাড়ছে। গ্যাসের সপ্তাহে ছিল 110, এই সপ্তাহে 140। দাম বাড়তির দিকে প্রায় সব ধরনের সবজির। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে। সেটিরও দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকায়। 50 টাকা নিতে শুধু পেঁপে 40 টাকা কেজি। আর পটল স্বাভাবিক আছে 60 টাকা 70, ঢেঁড়স 60-70, তারপরে লাউ 70-80, তারপরে বেগুন 100। তবে কিছুটা কমেছে দেশীয় মাছের দাম। ইলিশের দাম কেজিতে 100 টাকা কমলেও এখনও সাধারণের সাধ্যের বাইরে। বিক্রি হচ্ছে 2500 টাকা কেজিতে। 1 কেজি 200-300 গুলো এখন বর্তমানে ওগুলো 2600 টাকা কেজি। কেজিতে 100-150 একটু কমছে। গোলসা মাছ গত সপ্তাহে আসাল 900-1000, এবার 800 টাকা হয়েছে এই সপ্তাহ। পাবদা আসাল 600-500। আমদানি ঘোষণাতেও কমেনি চালের দাম। কেজি প্রতি মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। নাজির চাল 90 থেকে 95 আর মোটা চাল বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। গোদাগাড়িতে সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অফ কল পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সকালে সুলতানগঞ্জে পদ্মা নদীর পাড়ে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, নৌ বন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআর এর অনুমোদন সহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সাথে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত, তাই সব পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদী বন্দরের কার্যক্রম শুরু হবে। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু ও চাঁপাই নবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার তা সবই করেছে বিএনপি। দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে সাংবাদিকদের তিনি একথা বলেন। সবাই গ্রহণ করেছে, সেই সুপারিশগুলো একত্রিত করে সেই জুলাই সনদ প্রণীত হবে সেটা বলা আছে এবং এই সনদের উল্লেখিত মানে যে সনদগুলো যে প্রতিশ্রুতিগুলো ওখানে উল্লেখিত থাকবে সবাই একমত হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে। জনগণের সার্বভৌম ইচ্ছার উপরে কোনো আইন নেই।
দিনাজপুরের হাকিমপুরে রোগীর ছাড়পত্র দেয়ায় মশিউর রহমান নামে এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে। হামলায় এক নার্স ও আহত হন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের মাঝে। পুলিশ জানায়, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ নম্বর কেবিনে সুখী ও ফারুক নামে এক দম্পতি ১৪ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। কোনো সমস্যা না থাকায় বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ছাড়পত্র দেন চিকিৎসক মশিউর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে একদল লোককে ফোনে ডেকে আনা হয়। এ সময় ফারুক সহ বহিরাগতরা চিকিৎসক মশিউর রহমানকে জরুরি বিভাগ থেকে টেনে হিঁচড়ে নিয়ে মারধর করতে থাকে। ২ জন স্টাফ এগিয়ে এসে ওই চিকিৎসককে উদ্ধার করেন। চিকিৎসকের মোবাইল ছিনিয়ে নিয়ে যান সন্ত্রাসীরা। প্রতিবাদে জরুরি বিভাগ ছাড়া সকল সেবা কার্যক্রম ১.৫ ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে জনগণের দুর্ভোগের কথা ভেবে আবারও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ওমর ফারুক এবং সুখী, তাকে বলা হয়েছে যে আপনার ছুটি হবে, আপনি বাসায় যাবেন। তো তারা সেটাতে রেগে যায়, খারাপ ব্যবহার করে, তারা ছুটি নেবে না। আমি রুগীটাকে ছুটি দিই। ১:৩০টার একটু পরে আমাকে নিচতলায় তারা পেয়ে মামুন তার সহযোগী সহ ১০-১২ জন লোক মিলে আসে। তারা আমাকে অ্যাটাক করছিল। ডাক্তার সাহেবরা যদি এ ব্যাপারে কোনো আইনগত সহায়তা চান বা কোনো অভিযোগ দেন, তাহলে আমরা বিধি মোতাবেক আইনগত সার্বিক সহযোগিতা করি। আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে পরিদর্শনকালে তিনি একথা বলেন। জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই ক্যাম্পে বিনামূল্যে চশমা বিতরণ, ছানি অপারেশন ও অন্যান্য চিকিৎসা সেবা দেওয়া হয়। এদিকে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নওগাঁয় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ ওয়াল। বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা সংগঠনটির নেতৃবৃন্দ। দিনব্যাপী এই আয়োজনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত আহ্বায়ক তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে বক্তারা জানান, দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য সংগঠনের নিবেদিত কর্মীরা কাজ করে যাচ্ছেন। পরে ৪১ সদস্যের ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। মিজানুর রহমান আহ্বায়ক, নিখিল চন্দ্র রায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সোনিয়া খাতুন তৃষ্ণাকে সদস্য সচিব করা হয়। মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী বিশিষ্ট শিল্পপতি হারুনা রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মানিকগঞ্জের মুন্নু সিটিতে হারুনা রশিদ খান মুন্নুর সমাধিতে সকালে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা সহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিএনপির প্রয়াত এই নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া এতিম শিশুদের মাঝে খাবারও বিতরণ করা হয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত কুষ্টিয়ার রজনী ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমান বাহিনী। দুপুরে দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামে পৌঁছান বিমান বাহিনীর কর্মকর্তারা। তারা রজনীর ছেলে রোহান ইসলাম, মেয়ে ঝুমঝুম ইসলাম, স্বামী জহুরুল ইসলাম ও বাবা আব্দুল হামিদ সহ আত্মীয় স্বজনদের সান্ত্বনা দেন। পরে রজনীর কবরে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করেন। বিমান বাহিনীর উইং কমান্ডার কামরুল হাসান বাড়ি, মোনালিসা, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী উপস্থিত ছিলেন। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত ৮ম শ্রেণীর ছাত্রী মাহিয়া মারিয়ার কবর জিয়ারত ও দোয়া করেছেন বিমান বাহিনীর কর্মকর্তারা। সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে তার কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। ভারতে অনুপ্রবেশের পর আটক হওয়া ১৭ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মুজিবনগর উপজেলার স্বাধীনতা সড়কের বেলতলা এলাকার ১০৫ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ১৭ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি জানিয়েছে, হস্তান্তর করাদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন। নাটোরের গুরুদাসপুরে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে ডিজে পার্টি করার সময় মাদকসহ ৫৭ কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। পুলিশ জানায়, সকালে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ থেকে একদল কিশোর ট্রাক নিয়ে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে গুরুদাসপুর উপজেলার চলনবিলের খুবজিপুর এলাকার চলনবিলে ডিজে পার্টি করতে যায়।
এ সময় সেখানে থাকা সেনাবাহিনীর টহল টিম তাদের ধরে তল্লাশিকালে বিভিন্ন ব্র্যান্ডের মদ ও গাঁজা জব্দ করে। পরে তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। যাচাই বাছাই শেষে 12 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে অপ্রাপ্তবয়স্ক বাকিদের মুচলেকার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে মেজর সাদিকুল হকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ পাওয়ার পর গত 17 জুলাই রাজধানীর উত্তরার বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাকে। এছাড়া রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ঘটনায় আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। 8 জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক করে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় এই বৈঠক। নিষিদ্ধ সংগঠনের এমন গোপন তৎপরতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ পায়। শুক্রবার আইএসপিআর এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তদন্তে এক সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে তদন্ত আদালত গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। গোপন বৈঠকের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের 22 নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এমন অপতৎপরতার পেছনে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এই ঘটনার অন্য কোনো দিক আছে কিনা এবং এটার প্রকৃত রহস্য কি এবং কারা কারা এর পেছনে দায়ী। বৈঠকে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।